প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের লিখিত অংশের নির্ধারিত আলোচনা রেইনকোট। আকবরুজ্জামান ইলিয়াসের যে রেইনকোট, এই রেইনকোটটি নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, আসো আমরা শুরুতেই সম্ভাব্য প্রশ্নগুলো নিয়ে একটু কথা বলি। দেখো, প্রথম যে প্রশ্নটির ব্যাখ্যা রয়েছে, রেইনকোট পরে ভীতু নুরুল হুদা সাহসী হয়ে ওঠেন কেন? মূলত রেইনকোটের যে প্রতীকী তাৎপর্য, যে চেতনা, সেটির দিকে এখানে দৃষ্টি দেওয়া হয়েছে। রেইনকোটটি একজন মুক্তিযোদ্ধার ব্যবহারের সামগ্রী ছিল বলে সেটি পরে ভীরু নুরুল হুদা সাহসী হয়ে ওঠেন। অর্থাৎ আমাদের এই দেশের দামাল ছেলেদের, যারা নিজের জীবনের মায়া ত্যাগ করে যারা যুদ্ধে গিয়েছিল, নুরুল হুদা যখন বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য তার মুক্তিযোদ্ধার শ্যালক এই মিন্টু রেইনকোটটি পরেন। মিন্টুর যে মুক্তিকামী চেতনার যে পরশ, আগে আমি বলেছিলাম, এই মুক্তিকামী চেতনার যে পরশ, সেটি যেন রেইনকোটটির মধ্য দিয়ে তার মাঝেও সঞ্চারিত হয়। কার মাঝে? আমাদের নুরুল হুদার মাঝে। এর ফলেই ভীতু নুরুল হুদা হয়ে ওঠেন প্রবল আত্মবিশ্বাসী, সাহসী। প্রকৃতপক্ষে রেইনকোট গল্পে রেইনকোটটি মূলত প্রতীকী ব্যঞ্জনা সৃষ্টির জন্যই ব্যবহৃত হয়েছে, এটি আমরা আগেই বলেছিলাম। রেইনকোট গল্পে মিসক্রিয়ান্ট শব্দটি কেন ব্যবহার করা হয়েছে, মানে দুষ্কৃতিকারী কেন ব্যবহার করা হয়েছে? অর্থাৎ রেইনকোট গল্পে মুক্তিযোদ্ধাদেরকে বোঝানোর জন্যই কিন্তু এই মিসক্রিয়ান্ট বা দুষ্কৃতকারী শব্দটি ব্যবহার করা হয়েছে। মিসক্রিয়ান্ট শব্দের আবিধানিক অর্থ হচ্ছে দুষ্কৃতকারী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকার এবং পাক বাহিনী এই শব্দটি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন করার জন্য, দেখো, এই শব্দটি মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন করার জন্য ব্যবহার করত। আর এই বিষয়টি ফুটিয়ে তুলতে রেইনকোট পরে এই শব্দটি ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এরপরে যখন রেইনকোট গল্পে নট পরে, রেইনকোট গল্পে। ওকে, এরপর আমরা আসছি। দেখো, ইসাক মিয়ার দাপট বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। খুব মজার একটি কথা, যে মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষ অবলম্বন করায় ইসাক মিয়ার দাপট বেড়ে গিয়েছিল। সেই সময় আলবদর আল সামসের ভূমিকা আমরা দেখেছি, তাদের দাপট আমরা দেখেছি। ইসাক মিয়া ছিল পাকিস্তানিদের দোসর। সে অবাধে চলাফেরা করতে এবং সবসময় উর্দুতে কথা বলতো। আর পাকিস্তানিদের দোসর হয়, সবাই তাকে কি ভয় পেত। আর এভাবেই তার দাপটটি তখন বেড়ে গিয়েছিল। নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয় কেন জানো তোমরা সেই প্রেক্ষাপটটি? নুরুল হুদার শ্যালক মিন্টু মুক্তি বাহিনীতে যোগ দিয়েছে বলে এই মিন্টুর জন্যই কিন্তু নুরুল হুদাকে এক্সট্রা ভয়ে থাকতে হতো, তটস্থ থাকতে হতো। নুরুল হুদা ছিলেন অত্যন্ত ভীরু প্রকৃতির একটি মানুষ। তিনি দেশকে খুব ভালোবাসতেন, কিন্তু ভয়ে প্রকাশ করতে পারতেন না। কিন্তু তার শ্যালক মিন্টু একজন মুক্তিযোদ্ধা, একথা হানাদার বাহিনী জানতে পারলে তাকে খুব বিপদে পড়তে হবে। আর এই ভয়ে কিন্তু তিনি সবসময় তটস্থ থাকতেন। এবং আমরা দেখেছি নুরুল হুদা কিন্তু এই মুক্তিযোদ্ধাদের সবসময় সাহায্য সহযোগিতা করতেন। মিন্টু কেন বাড়ি থেকে চলে গিয়েছিল? কেন? আমরা জানি এটি মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার জন্যই মিন্টু বাড়ি থেকে চলে গিয়েছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে দেশে পাকিস্তানি হানাদাররা ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডটি চালিয়েছিল। বিবেকবোধ সম্পন্ন কোনো মানুষ তখন ঘরে বসে থাকতে পারেনি। দেশের সম্মান রক্ষার্থে তারা মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল। রেইনকোট গল্পের মিন্টু ঠিক এই কারণেই বাড়ি থেকে চলে গিয়েছিল, অর্থাৎ মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার উদ্দেশ্যে মিন্টু বাড়ি থেকে চলে যায়, এটি আমরা আগেই বলেছি। প্রিন্সিপাল কেন দিনরাত দোয়া দরুদ পড়ছেন? এটিও আমরা জানি, পাকিস্তানের কল্যাণ কামনায়। কি মজা না, যে পাকিস্তানের কল্যাণ কামনায় প্রিন্সিপাল দিনরাত দোয়া দরুদ পড়তেন। পাজি লোক না? মুক্তিযুদ্ধের সময় প্রিন্সিপাল পাকিস্তানিদের পক্ষে অবস্থান নিয়েছিলেন, তাদের সহকারী হিসেবে কাজ করেন, পাকিস্তানিদের সহকারী হিসেবে। তাই তিনি সর্বদা তাদের মঙ্গল কামনা করতেন আর তাদের জয়ের জন্য দিনরাত দোয়া দরুদ পড়তেন। ধিক্কার জানাই তাকে। নুরুল হুদা কেন পরিবারের সবাইকে নিয়ে খাটের নিচে শুয়েছিলেন? এটাও আমরা জানি। দেখো, মিলিটারিদের ভয়ে নুরুল হুদা পরিবারের সবাইকে নিয়ে খাটের নিচে শুয়েছিলেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী দেশবাসীর উপর অমানবিক নির্যাতন ও পাশবিক নির্যাতন চালিয়েছিল। প্রাণ বাঁচাতে নিরুপায় মানুষগুলো নানা কৌশল অবলম্বন করেছিল। আর তাই নুরুল হুদা রাতভর ট্যাঙ্কের যে হুঙ্কার, মেশিন গান আর স্টেশন গানের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ হয়ে পরিবারের সবাইকে নিয়ে খাটের নিচে শুয়েছিলেন, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে। নুরুল হুদাকে পাকিস্তানি হানাদার বাহিনী কেন তলব করেছে? এটাও আমরা জানি। দেখো, মুক্তিযোদ্ধাদের সহযোগী সন্দেহে
যে মুক্তিযোদ্ধাদের সহযোগী সন্দেহে পাকিস্তানি হানাদার বাহিনী নুরুল হুদাকে তলব করেছেন। মুক্তিযুদ্ধের তখন শেষের দিকে মুক্তিযোদ্ধারা ঢাকায় গেরিলা আক্রমণ শুরু করেন। এরই ধারাবাহিকতা আমরা জানি ঢাকা কলেজের সামনে যে ট্রান্সফরমারটি ছিল সেটি ধ্বংস করে দিয়েছিলেন। আর এরই প্রেক্ষিতে পাকিস্তানি সেনারা কলেজের শিক্ষকদের তলব করেন। নুরুল হুদাকেও তারা এই কারণেই তলব করেন, মূলত মুক্তিযোদ্ধাদের সন্ধান লাভের জন্য। দেখো, মূলত মুক্তিযোদ্ধাদের সন্ধান লাভের জন্য নুরুল হুদাকে পাকিস্তানি হানাদার বাহিনী তলব করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই অংশটি বুঝতে পেরেছো। আমরা এখন তত্ত্ববহুল রচনা থেকে কথা বলবো। দেখো, একটি তত্ত্ববহুল রচনা কিন্তু আছে বাংলাদেশের পর্যটন শিল্প, সমস্যা এবং সম্ভাবনা। তোমাদেরকে আগে বলেছি যে আমাদের লেকচার শিটে এই রচনার ডিটেলস আলোচনা করা আছে। আমরা জাস্ট এখানে ভূমিকাগুলো একটু দেখে নেব। তোমাদের ভূমিকাগুলো দেখো। প্রথমে আমরা আলোচনা করব কি ভূমিকা, অর্থাৎ আমরা শিরোনামগুলো এখানে দেখে নেব। ভূমিকা লিখবো, ভূমিকা, বাংলাদেশের পর্যটন শিল্পের ভূমিকা। পর্যটন কি, এই পর্যটন কি সংজ্ঞার্থ ব্যাখ্যাটা আমরা লিখবো। এরপরে বাংলাদেশের পর্যটন শিল্পের আকর্ষণগুলো মূলত কোথায় কোথায়, অর্থাৎ আমাদের দর্শনীয় স্থানগুলো কি, পর্যটন কেন্দ্রগুলো কোথায়। বিশ্ব অর্থনীতিতে পর্যটন শিল্পের অবদান, বিশ্ব অর্থনীতিতে এই পর্যটন শিল্প কতটুকু ভূমিকা রাখছে এখনকার অর্থনীতিতে। জাতীয় পর্যটন শিল্প বিকাশের প্রেক্ষাপট, আমাদের প্রেক্ষাপটে বলা আছে যে জাতীয় পর্যটন শিল্প বিকাশের প্রেক্ষাপটটা কি। জাতীয় পর্যটন নীতিমালা রয়েছে, সেই নীতিমালা সম্পর্কে বর্ণনা করতে হবে একটু। বাংলাদেশের অর্থনীতিতে পর্যটন শিল্পের গুরুত্ব খুব বেশি গুরুত্ব রয়েছে। আমাদের অর্থনীতিতে পর্যটন শিল্প অনেক অসাধারণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের পর্যটন শিল্পের সমস্যাসমূহ, পর্যটন শিল্পের সমস্যাসমূহ কী কী সেগুলো আমরা লিখব। পর্যটন শিল্পের যে সমস্যাগুলো দেখো এখানে বলা হয়েছে যোগাযোগ ও অবকাঠামোগত সমস্যা, অর্থাৎ যোগাযোগ এবং ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ আমাদের ট্রান্সপোর্ট এবং ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা রয়েছে। বেসরকারি উদ্যোগের অভাব, বেসরকারি উদ্যোগে পর্যটন শিল্প খুব কম গড়ে উঠছে। সরকারি উদ্যোগের অভাব রয়েছে। অনুন্নত অভ্যন্তরীণ পর্যটন ব্যবস্থা, একদম কি বলা যায় নিরাপদ পরিবেশ এবং নিরাপত্তার অভাব রয়েছে। হ্যাঁ, আমাদের পর্যটকরা আমাদের বিভিন্ন পর্যটন কেন্দ্রে গিয়ে তারা বিভিন্ন উপদ্রবের শিকার হয়। হ্যাঁ, আকর্ষণীয় প্রচার এবং সাবলীল উপস্থাপনার অভাব, প্রচার এবং প্রকাশনা মানে মার্কেটিংটা এখানে কম পরিমাণে হয়েছে। দক্ষ গাইডের অভাব, আমাদের দক্ষ গাইডের অভাব রয়েছে। রাজনৈতিক অস্থিরতা, আমাদের দেশে যে রাজনৈতিক অস্থিরতা ছিল বিগত কয়েক বছর আগে, সেই প্রেক্ষাপটে এখানে কথাটি বলা হয়েছে। পর্যটন নীতির যে দৈন্যদশা, পর্যটন নীতিও আমাদের দেশে এই নীতিটিরও আরও সংশোধন, পরিমার্জন দরকার। বাংলাদেশের পর্যটন শিল্পের যে সম্ভাবনা, বাংলাদেশের পর্যটন শিল্পের বিশাল অনেক বড় সম্ভাবনা রয়েছে এই পর্যটন শিল্পের উন্নয়নে আমাদের করণীয়গুলো কী কী, এবং শেষে তোমরা দিবা উপসংহার। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা আজকের ক্লাসটি খুব মনোযোগ দিয়ে করেছো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, তোমাদের সকলের সফলতা কামনা করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।